আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে অশেষ রহমতে ভালো আছো। অনলাইন ক্লাসে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এই বিষয়ে তোমাদের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর অ্যাকাউন্টিং সিস্টেম প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং অ্যাকাউন্ট সিস্টেমের যে অধ্যায়টা আছে তোমাদের স্পেশাল জার্নাল, সেই অধ্যায় সম্পর্কে আমরা একটু আলোচনা করবো আজকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে একটা সহজ অধ্যায়, সুন্দর অধ্যায় যেটা পরীক্ষায় আসবে তোমাদের, সেটা নিয়ে আলোচনা করব। এখানে কিছু জার্নাল আছে, বিশেষ জার্নাল, স্পেশাল জার্নাল, ক্যাশ রিসিভ জার্নাল, ক্যাশ পেমেন্ট জার্নাল, সেলস জার্নাল, পারচেজ জার্নাল। এই জার্নালগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। বিশেষ করে ক্যাশ রিসিভ জার্নাল তোমাদের পরীক্ষায় আসে, ক্যাশ পেমেন্ট জার্নাল আসে, সেলস জার্নাল, পারচেজ জার্নাল আসলে সাথে লেজার বা খতিয়ান থাকবে। তাহলে আমরা ক্যাশ রিসিভ জার্নাল এটা সম্পর্কে একটু আলোচনা করি নিই, তারপর আমরা অঙ্কটা একটু দেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্যাশ রিসিভ জার্নাল এটা জাস্ট নগদান বইয়ের মতো। ক্যাশ রিসিভ জার্নাল আমরা যে নগদান বই করিতাম সেই নগদান বইয়ের মতো অনেকটা। এই নগদান বই যে ডেবিট দিক ছিল, ক্যাশ টাকা আসা, সেই ক্যাশ টাকা যে আসা ছিল, সেই আশাটা যে ডেবিট পাশে ছিল, এটা আমাদের জানি আমরা নগদান বইয়ের দুইটা দিক থাকে, ডেবিট দিক, ক্রেডিট দিক। এখানে আসলে এটার নাম যেহেতু ক্যাশ রিসিভ জার্নাল, নগদান বইয়ের যে ডেবিট দিক ছিল, ক্যাশ টাকা আসা, সেই আশা নিয়ে এখানে জার্নালটা মোটামুটি। সেই জার্নালটা আমরা আজকে দেখব। একটা ব্যবসা প্রতিষ্ঠানে ক্যাশ টাকা আসলে, এই ক্যাশ টাকা, একটা ব্যবসা প্রতিষ্ঠানে ক্যাশ টাকা আসলে তোমার সবসময় ক্যাশ ডেবিট হবে। ক্যাশ আসলে ক্যাশ সবসময় ডেবিট হবে, আর ক্যাশ টাকা চলে গেলে ক্রেডিট হবে। আর আমাদের এখানে আজকের কাজটা হলো ক্যাশ টাকা আসাকে নিয়ে। ক্যাশ টাকা আসলে, ক্যাশ টাকা আসলে সবসময় ক্যাশ ডেবিট, ক্যাশ টাকা আসলে সবসময় ক্যাশ ডেবিট, আমরা ডেবিট করব। ক্যাশ টাকা আসলে সবসময় ক্যাশ ডেবিট। ক্যাশ রিসিভ জার্নালে আমরা যখন ক্যাশ রিসিভ জার্নাল করব, ক্যাশ টাকা আসলে আমরা ডেবিট করব, ঠিক আছে। যেহেতু জার্নাল, আমরা কিন্তু জানি জার্নালে দুইটা টাকার ঘর থাকে, একটা হলো ডেবিট, একটা হলো ক্রেডিট। কিন্তু এটা হলো বিশেষ ধরনের এক জাবেদা, যেখানে তুমি টাকার ঘর অনেকগুলি পাইবা, দুইটা ঘর পাইবা না। যেমন ডেবিটে একাধিক ঘর, ক্রেডিট একাধিক ঘর। ডেবিট ক্রেডিট ঠিক থাকবে, একটা ডেবিট, কিন্তু টাকার ঘরে একটা হবে না। টাকার ঘর আমাদের প্রয়োজনে কখনো দুইটা হবে, কখনো তিনটা হবে। আবার ক্রেডিট থাকবে, ক্রেডিট ও টাকার ঘর একাধিক থাকবে। যেহেতু আমরা ক্যাশ রিসিভ জার্নাল নিয়ে আলোচনা করতেছি, ক্যাশ রিসিভ জার্নাল, ক্যাশ টাকা আসলে আমরা ডেবিট করবো, ঠিক আছে। এই যে ক্যাশ টাকা আসবে, এই ক্যাশ টাকা আসাগুলি তোমার একাধিক ওয়ে থাকবে, একাধিক ওয়ে থাকবে। আমাদের ক্যাশ টাকা আসাগুলি আমাদের একাধিক ওয়ে থাকবে। যেমন উল্লেখযোগ্য হলো তোমার ক্যাশ টাকা আসবে সেলস থেকে, ক্যাশ সেলস, নগদ বিক্রয় করব প্রতিষ্ঠানে, বারে নগদ বিক্রি হবে এবং নগদ বিক্রি থেকে আমাদের ক্যাশ টাকা আসতে থাকে। আচ্ছা, নগদ বিক্রি থেকে আমাদের যদি ক্যাশ টাকা আসতে থাকে, তাহলে এটা আমাদের বারে এই ঘটনাটা ঘটবে, আমরা ক্যাশ টাকা পেতে থাকি। নগদ বিক্রি থেকে ক্যাশ টাকা আসবে। আরো একটা প্রবাহ হলো যে দেনাদার থেকে, যেটা আমরা প্রাপ্য হিসাব বলি বা অ্যাকাউন্ট রিসিভেবল বলি, এই দেনাদার থেকে এই ক্যাশ টাকা আসতে থাকে।
দেনাদার থেকে ক্যাশ টাকা আসতে থাকে, ক্যাশ রিসিভ জার্নালে দেনাদার থেকে টাকা আসতে থাকে। তাহলে একটা আসবে তোমার ক্যাশ সেলস থেকে, একটা আসবে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে, দুইটা খাত আমরা পাইলাম। আর অন্য যে কোনো খাত থেকে যে টাকা আসবে, যেমন মালিক অতিরিক্ত মূলধন দিতে পারে, তারপরে তোমার সুদ আসতে পারে, এই সমস্ত দফাগুলো আদার্স অ্যাকাউন্ট নামে। অর্থাৎ যেহেতু ক্যাশ রিসিভ জার্নাল, এই জার্নালের মধ্যে, এই ক্যাশ রিসিভ জার্নালের মধ্যে আমরা দেখব যে ক্যাশ রিসিভ জার্নালের মধ্যে শুধু ক্যাশ রিসিভ জার্নালের মধ্যে শুধু ক্যাশ টাকার আগমন লিপিবদ্ধ হবে, শুধু ক্যাশ টাকার আগমন রেকর্ড হবে। এখানে ক্যাশ টাকা যেখান থেকে আসবে, যেহেতু ক্যাশ টাকা আসলে ক্যাশ ডেবিট হবে, আর ক্যাশ যেখান থেকে আসবে, ক্যাশ যেখান থেকে আসবে সেই খাতগুলিকে আমরা তিনটা খাতে ভাগ করব। একটা হলো ক্যাশ সেলস, একটা হলো তোমার অ্যাকাউন্ট রিসিভেবল, আর বাকি সবগুলো হলো আদার্স। যেহেতু ক্যাশ রিসিভ জার্নাল, এখানে আমরা একটু দেখতে পারি যে ক্যাশ রিসিভ জার্নালে তুমি দেখো ক্যাশ ডেবিট আর সেলস ডিসকাউন্ট ডেবিট। যখন দেনাদার আমাকে টাকা দিবে, যদি কিছু টাকা কম দেয় তাহলে সেটা আমার জন্য একটা খরচ, ব্যবসায়িক খরচ বা ক্ষতি যায় বলে এটা হিসাব বিজ্ঞানে ডেবিট। তাহলে ক্যাশ যেহেতু আসবে ক্যাশ ডেবিট, সেল ডিসকাউন্ট ডেবিট। এখানে দেখো দুইটা ঘর কিন্তু ডেবিট হয়েছে, দুইটা ঘর ডেবিট হয়েছে। আর টাকাগুলি আসবে কোথেকে? দেনাদার থেকে আসবে, অ্যাকাউন্ট রিসিভেবল সেটা ক্রেডিট, সেলস ক্রেডিট, আর অন্য যে কোনো খাত থেকে আসলে আদার অ্যাকাউন্ট ক্রেডিট। আমরা আবার দেখি, যদিও এখানে খুব কঠিন বা জটিল দেখা যাচ্ছে, এটা কিন্তু আসলে খুবই একটা সহজ। যেমন ডেবিটে আমি দুইটা ঘর রেখেছি, ডেবিটে দুইটা ঘর। আর যেহেতু এটা মনে রাখতে হবে, এটা যেহেতু জার্নাল, দেখো এটা যেহেতু জার্নাল, তাহলে আমরা টাকাটা দুইবার করে নিব। তাহলে আমি ডেবিটের ঘর পেলাম দুইটা, একটা ক্যাশ ডেবিট আর একটা হলো সেলস ডেবিট। আর ক্রেডিটের ঘর হলো একটা, দুইটা, তিনটা। যে কোনো টাকা একবার ডেবিট দিকে লেখাবার পরে ক্রেডিট দিকে লিখতে হবে। যেমন দেখি এখানে আমরা ক্যাশের করে 58,000 টাকা লিখছি, আবার এখানে সেলসের করে 58,000 টাকা লিখছি। এর মানে হইল আমার এখান থেকে 58,000 টাকা নগদ বিক্রিতে আসছে, 58,000 টাকা নগদ বিক্রিতে আসছে, 58,000 টাকা নগদ বিক্রিতে আসছে। আচ্ছা, তাহলে আমি দেখতেছি যে একবার ডেবিটে লিখতে হয়, আবার ক্রেডিটে লিখতে হয়, একবার ডেবিটে লিখতে হয়, আবার ক্রেডিটে লিখতে হয়। তাহলে আমি আবার ঘরগুলি দেখি যে ক্যাশ ডেবিট, সেল ডিসকাউন্ট ডেবিট, আর যেখান থেকে টাকাগুলি আসবে তারা সব ক্রেডিট। আচ্ছা, আমরা একটা নর্মাল জাবেদা করি, ক্লাস 9-এ যে আমরা জাবেদা শিখেছি, নগদ বিক্রয় জাবেদা কি হবে? নগদ বিক্রয় জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এইখানেও ঠিক সেম, এই যে বিক্রয় হইলে এই যে নগদান হিসাব ডেবিট, এই যে বিক্রয় হিসাব ক্রেডিট, ক্রেডিট করে লিখবে। তুমি লক্ষ্য করে দেখবা ঠিক 9-10-এর জাবেদার মতো, ঠিক 9-10-এর জাবেদার মতো। এর নাম হলো তোমার স্পেশাল জার্নাল। আরেকটা বিষয় আছে, দেখো এইটা পারপেচুয়াল সিস্টেম, পারপেচুয়াল সিস্টেম, পিরিয়ডিক সিস্টেম, দুইটা সিস্টেম আছে। পারপেচুয়াল শব্দ লেখা থাকলে এখানে একটা আলাদা ঘর হবে, এখানে একটা আলাদা ঘর হবে। এটা ডেবিট এবং ক্রেডিট, একটা করে ডেবিট এবং ক্রেডিট। তুমি খেয়াল রাখবা, বেসিক্যালি যাবে কিন্তু এখানে এই 5টা ঘর, ডেবিট হলো 2টা আর ক্রেডিট হলো 3টা, ডেবিট হলো 2টা আর ক্রেডিট হলো 3টা। আমরা জানি জাবেদায় কিন্তু টাকার ঘর মিলে যাবে, কারণ 1 টাকা ডেবিট, 1 টাকা ক্রেডিট। যখন তুমি 2টা ঘর লিখবা, টাকার ঘর 2টা ঘর করে যখন 9-10 সাধারণ জাবেদা করবা, তখন দেখবা ডেবিট যত টাকা, ক্রেডিট তত টাকা। এখানে কিন্তু ঘটনা তাই হবে। এখানে দেখো ডেবিট একটা ঘর, ক্রেডিট একটা ঘর, ডেবিট একটা ঘর, ডেবিট আরেকটা ঘর, 2টা ঘর ডেবিট। 2টা ঘর যদি ডেবিট হয়, এই প্রথম করে ডেবিটের যোগফল আছে 7,68,760, পরে করে যোগফল আছে 4,750। এই 2টা যোগফল যদি তুমি একসাথে করো, আর এখানে ক্রেডিট আছে 1টা, 2টা, 3টা, এই 3টার যোগফল যদি একসাথে করো, তাহলে এই ডেবিটের 2টায় যত টাকা হবে, ডেবিটের 2টায় যত টাকা হবে, ডেবিটের 2টায় যত টাকা হবে, এই ক্রেডিটের 3টার যোগফল তত টাকা হবে। তাহলে এখানে আমরা দেখতেছি ডেবিট হইল 2 ঘর আর ক্রেডিট হইল 3 ঘর। এটা কিন্তু একটা আলাদা ঘর, এটা একটা আলাদা ঘর। যদি কখনো লেখা থাকে পারপেচুয়াল সিস্টেম করো, এটার জন্য এই ঘরটা হয়, এটা একটা আলাদা। তাহলে এটা কি? তাহলে এইটা কি? তাহলে এইটা কি? এটা হলো তোমার, এটা হলো তোমার যখন পারপেচুয়াল সিস্টেম বলবে, তখন এই তোমার কোনো পণ্য বিক্রি করলে, কোনো পণ্য বিক্রি করলে, কোনো পণ্য বিক্রি করলে সেটা যে কস্ট প্রাইস থাকে, এটা যে কস্ট প্রাইস থাকে, পণ্য বিক্রি করলে পণ্য কস্ট প্রাইস থাকে, সেই কস্ট প্রাইসটা এইখানে এসে বসবে, কস্ট প্রাইসটা এখানে এসে বসবে।
তাহলে আমরা দেখলাম যে ক্যাশ রিসিপ্ট জার্নালে যে সফটটা আছে, যদি এটা কঠিন মনে হয়, আসলে কিন্তু প্রকারান্তে খুবই সহজ। ক্যাশ টাকা আসলে ডেবিট হবে, আর আসার সময় কিছু ছাড় দিলে ডিসকাউন্ট ডেবিট হবে। তাহলে দুইটা ডেবিটের গড় হবে। ক্যাশ রিসিপ্ট জার্নালে দুইটা ডেবিটের গড়, ক্যাশ রিসিপ্ট জার্নালে ডেবিট গড় দুইটা, ক্যাশ রিসিপ্ট জার্নালে ডেবিট গড় দুইটা। ক্যাশ রিসিপ্ট জার্নালে ডেবিট গড় আমরা কয়টা পাইলাম? দুইটা পাইলাম। আর ক্রেডিট পাইলাম কয়টা? যেখান থেকে টাকাগুলি আসবে, যেহেতু আমাদের এটা হলো ক্যাশ রিসিপ্ট জার্নাল, ক্যাশ রিসিপ্ট, ক্যাশ টাকার আগমন। তাহলে ক্যাশ টাকার আগমন ঘটে কিভাবে? সেলস থেকে ঘটে, দেনাদার থেকে ঘটে, আর অন্য কোনো খাত থেকে ঘটলে আমরা আদার্স অ্যাকাউন্টে, অন্য কোনো খাত থেকে ঘটলে আমরা আদার্স অ্যাকাউন্টে দিই। আর এই ঘরটা কি বলছিলাম, সর্বশেষ ঘরটা শুধু একটা আলাদা ঘর। যদি কখনো সেলসের কস্ট প্রাইস থাকে, যেমন আমরা দেখি 20 তারিখ একটু ফলো করি, সেলস 1,54,720 টাকা, এটা আমরা ক্যাশের করে লিখবো আর সেলসের করে লিখবো। আর এই যে 1,54,720 টাকা, 1,54,720 টাকা যে আমি বিক্রি করলাম, এই পণ্যটা কিনে আনছিলাম আমি, এই পণ্যটা কিনে আনছিলাম আমি 92,000, এই পণ্যটা কিনে আনছিলাম আমি 92,430 টাকা। এখানে শুধু কস্ট প্রাইস লিখবো। এই ঘরটা কিন্তু আলাদা, এই ঘরটার যোগফলটা সম্পূর্ণই আলাদা। এই যে যোগফলটা এটা আলাদা। তাহলে এইখানে ডেবিটের দুইটা যত টাকা হবে, ক্রেডিটের দুইটা তত টাকা। তাহলে আমরা প্রবলেম 1 একটু প্রশ্নটা দেখব। আমরা প্রবলেম 1 একটু প্রশ্নটা দেখব। ABC কোম্পানি uses 6 কলাম ক্যাশ রিসিপ্ট জার্নাল, 6 কলাম। আচ্ছা, এখানে আমরা 6টা কলাম করেছি। যদি 6 কলাম না বলতো, 6 কলাম যদি না বলতো, তাহলে কিন্তু আমরা 6টা কলাম করতাম। 6 কলাম যদি না বলতো, তাহলে আমরা 6টা কলাম করতাম। ক্যাশ রিসিপ্ট ট্রানজেকশন ফর দ্য মান্থ অফ জুলাই 2015 ওয়ার এস ফলোস। এখানে দেখি আমরা, এখানে ক্যাশ টাকা আসা ব্যতীত অন্য কোনো এন্ট্রি যদি থাকে, তাহলে সেটা কিন্তু আমাদের লিপিবদ্ধ হবে না। যেমন ক্যাশ সেলস টোটাল টাকা 58,000, কস্ট 34,800। ক্যাশ সেলস 58,000, কস্ট 34,800। এই যে কস্ট দেওয়া আছে, এটা থাকার কারণে এই টাকাটা আমি সবার শেষের করে বসায় দিব। আর এটা নিজেই ডেবিট লিখি, দেখবা সবের উপরে শিরোনামে আমরা ডেবিট লিখছি, আবার ক্রেডিট লিখছি, ডেবিট লিখছি, আবার ক্রেডিট লিখছি। তাহলে এই যে ক্যাশ সেলস, এটা যে আমি নর্মাল জাবেদা করি, কি হবে? ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। তাহলে ক্যাশের করে বসাবো আর সেলসের করে বসাবো, ক্যাশের করে বসাবো, সেলসের করে বসাবো, বাস আমার কাজ শেষ। এই 58,000 ক্যাশের করে বসাবো, ক্যাশ তো ডেবিট, আর ওই যে ক্রেডিট দিকে একটা সেলসের ঘর আছে, সেখানে আমরা বসাবো 58,000 দুই ঘরে বসবো। 5 তারিখ দেখি, চেক ফর টাকা 63,700, চেক ফর টাকা 63,700 is received from Asif and Company in payment of an invoice dated June 26 for টাকা 65,000, টার্ম 2, 10 and 30। আচ্ছা দেখো, টার্ম 2, 10 and 30 আমাদের কোনো এত কিছু আমাকে দেখতে হবে না। আমি দেখি যে গত মাসের 26 তারিখে বিক্রি ছিল, এখন তারা টাকা দিয়ে গেল। কত টাকা দিয়ে গেল? টাকা পাওনা ছিলাম আমরা 65,000, টাকা দিয়ে গেল 63,700। তাহলে এখানে আমরা বাকি টাকাটা সার বাদটা, হ্যাঁ, বাকি টাকাটা যদি সার হয়, তাহলে আমি এখানে ক্যাশের করে ক্যাশ পেলাম কত? 63,700, এটা ক্যাশের করে বসাবো। 63,700 ক্যাশের করাবো, ক্যাশ ডেবিট। আর 1300 টাকা কম পেলাম, 1300 টাকা আমি ডিসকাউন্টের করে বসাবো, 1300 টাকা আমি ডিসকাউন্টের করে বসাবো, 1300 ডিসকাউন্টের করে বসাবো। তাহলে ডেবিট করে আমার দুইটা টাকা হইল, একটা হলো ক্যাশের করে ক্যাশ টাকা, আর পার্থক্যটা হলো ডিসকাউন্টের করে। আর এখানে আমি বসাবো বাকি টাকাটা 65,000 বসাবো অ্যাকাউন্ট রিসিভেবলের করে, যেটা দেনাদার থেকে পাইলাম। আমরা আবার একটু রিপিট করি। 1 নাম্বারটা হলো নগদ বিক্রি করছি, এটা আমি ক্যাশের করে আর সেলসের করে বসাই দিব। আর এই যে ব্রেকেটের টাকাটা আছে, ওটা শুধু আলাদা দূরে বসাই দিব। ওই সবার শেষে যে একটা ঘর আছে, সবার শেষে যে ঘর আছে, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্টাইজ ইনভেন্টরি ক্রেডিট, এটা আমি শেষের ঘরে বসাই। আচ্ছা, 5 তারিখ হলো চেকের মাধ্যমে টাকা পাইলাম 63,700, টাকা পানো ছিলাম 65,000, বাকি টাকা ডিসকাউন্ট। তাহলে ক্যাশের ঘরে বসাবো 63,700, আর ডিসকাউন্টের ঘরে বসাবো
1300। আর অ্যাকাউন্ট রিসিভেবল ঘরে বসাবো, অ্যাকাউন্ট রিসিভেবল ঘরে বসাবো। একটু দেখি আমরা 5 তারিখ, এই যে 5 তারিখ আসিফ অ্যান্ড কো 63,700 বসালাম ক্যাশের করে, ডিসকাউন্টে করে 1300 টাকা। এই দুইটা ডেবিট আমরা দেখি, ক্যাশ ডেবিট, সেল ডিসকাউন্ট ডেবিট। ডেবিট করে দুইটা বসাইলাম, ক্রেডিট করে এই দুইটা সমষ্টি নিয়ে বসাই দিব। ক্রেডিট করে এই দুইটা সমষ্টি নিয়ে বসাই দিব। ক্রেডিট করে দুইটা সমষ্টি কত আসলো? 65,000 বসাই দিলাম। বাস, আমার কাজ শেষ। এখন আমরা প্রশ্নটা দেখি আবার 9 তারিখটা দেখি। An additional investment 50,000 in cash is made in the business by proprietor of ABC company. এটি খেয়াল করো, আমরা জানি ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ, আবার এখানে প্রপারেটর শব্দ আছে। প্রপারেটর শব্দের অর্থ হইল মালিক, ব্যবসার যিনি মালিক উনি প্রপারেটর। এবিসি কোম্পানির মালিক ব্যবসায় আরো 50,000 টাকা দিলেন অতিরিক্ত মূলধন হিসেবে বিনিয়োগ করা। তাহলে আমরা জানি এটা ক্যাশ টাকা আসছে, ক্যাশ টাকা ক্যাশের করে লিখবো। আর ডান দিকে সেলসের করে লিখতে পারবো না, অ্যাকাউন্ট রিসিভেবল করে লিখতে পারবো না, আদার্সের করে লিখবো। কেন? যখন বিক্রয় থেকে টাকা আসবো তখন সেলসের করে লিখবো। ক্যাশের করে তো একবার লিখবোই, মাস্ট, সমস্ত টাকা একবার ক্যাশের করে লিখতেই হবে, কারণ এটার নাম হলো ক্যাশ রিসিভ জার্নাল। ক্যাশ টাকা আসলে ক্যাশে করে একবার লিখতে হবে। আচ্ছা, ক্যাশের করে যখন আমরা লিখলাম, ডান দিকে সেলসের করে লিখবো। অ্যাকাউন্ট রিসিভেবল দেনাদার থেকে পাইলে দেনাদারে করে লিখবো, অ্যাকাউন্ট রিসিভেবল করে লিখবো। বিক্রয় এবং দেনাদার, সেলস এবং অ্যাকাউন্ট রিসিভেবল ব্যতীত অন্য যে কোনো খাত থেকে যদি আসে, তাহলে আমরা সেটা কোথায় লিখবো? সেটা আমরা লিখবো আদার্সের করে। সেটা আমরা কোথায় লিখবো? আদার্সের করে। সেটা আমরা কোথায় লিখবো বলো তো? আদার্সের করে লিখবো। তাহলে এটা আমরা লিখবো ক্যাশের করে এবং আদার্সের করে। ক্যাশের করে এবং আদার্সের করে। আমরা একটু দেখি যে ক্যাপিটালটা আমরা কোথায় লিখেছি। এই যে 9 তারিখ একটু ফলো করি। 9 তারিখ ক্যাপিটাল লিখে ক্যাশের করে, আর এদিকে ডান দিকে ক্রেডিট হবে আদার্সের করে। হ্যাঁ, ওই টাকাটা উপরে উঠে গেছে, প্রিন্ট করার সময় ভুলে টাকাটা উপরে উঠে গেছে। এই যে দেখো, আদার অ্যাকাউন্টে হবে 50,000। এটা হলো আসলে এই 9 তারিখ বরাবর টাকাটা এসে বসবে। 50,000 9 তারিখের নিচের শিখতে বসবে। এবার আমরা আবার দেখব, an additional investment of টাকা 50,000 in cash is made in the business by proprietor of ABC company. মালিক 50,000 টাকা অতিরিক্ত ব্যবসায়িক মূলধন বিনিয়োগ করলেন, এটা ক্যাশের করে বসবে আর আদার্সের করে বসবে। কারণ টাকাটা তো সেলস থেকে আসে নাই, তাহলে সেলসের করে বসতো। টাকাটা তো দেনাদার থেকে আসে নাই, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল করে বসতো। যেহেতু সেলস এবং অ্যাকাউন্ট রিসিভেবল বাদে অন্য যে কোনো টাকা আমরা আদার্সের করে বসবো। এবার আমরা দেখি 10 তারিখ ক্যাশ সেলস টোটাল টাকা 1,25,190। প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, তোমরা যদি ঠিক 1 তারিখ বুঝে থাকো, 1 তারিখ যদি তুমি বোঝো, 1 তারিখ এবং 10 তারিখের মধ্যে কি পার্থক্য? শুধু টাকার ফিগার পার্থক্য। দেখো, আর কোনো পার্থক্য নাই। 1 তারিখ কোথায় যাবে বলো তো দেখি, পারো কিনা? ক্যাশের করে সেলসের করে। এই ফিগার যাবে ক্যাশের করে সেলসের করে। আর এই যে এইটুকু আছে, এটা যাবে সবার শেষে একটা ডান দিকে যে ঘর আছে, যে নিজে ডেবিট এবং ক্রেডিট, ওই করে যাবো। তাহলে এটাও ঠিক সেম, এইটা ক্যাশের করে যাবে, সেলসের করে যাবে, আর এই যে যেটা কস্ট আছে সেটা কস্টের করে যাবে। আচ্ছা, আমরা এখন দেখি তো কি অবস্থা। 1 তারিখ এবং 10 তারিখ একটু দেখবো আমরা এখন। 1 তারিখ দেখি, দেখো সেলসের ক্যাশের করে আছে, সেলসের করে আছে। সেম 10 তারিখ যাব, ক্যাশের করে আছে এবং সেলসের করে আছে। তাহলে আমরা 1 তারিখ, 10 তারিখ, 20 তারিখ, 29 তারিখ, 1 তারিখ, 10 তারিখ, 20 তারিখ, 29 তারিখ। তুমি যদি 1 তারিখ বুঝে থাকো, বাকি 10 তারিখেও বুঝে যাইবা, 20 তারিখেও বুঝে গেলা, 29 তারিখেও বুঝে গেলা। বিক্রি করে আমরা টাকা পাইছি, বিক্রি করে যদি আমরা টাকা পেয়ে থাকি, তাহলে আমরা ক্যাশের করে লিখবো আর সেলসের করে লিখবো, ক্যাশের করে লিখবো, সেলসের করে লিখবো। আর ওই যে ব্রেকেটে যে টাকাটা আছে, এটা আমরা এই ঘরে লিখে দেবো। যেটা ব্রেকেটে আছে সেটা আমরা এই ঘরে লিখে দেবো, ব্রেকেটটা আমরা ডান দিকে লিখে দেবো। বাস,
হয়ে গেল। এখন আমরা পরবর্তী প্রশ্নটা দেখব। এবার আমরা 12 তারিখ প্রশ্নটা দেখি। A check for টাকা 72,750, a check for টাকা 72,750 is just received from Rohim and Company in payment of টাকা 75,000, invoice dated July 3। মজার বিষয় কি জানো? মজার বিষয় হলো ক্যাশ রিসিভ জার্নালে একই এন্ট্রি একাধিকবার থাকে। যেমন 1 তারিখটা দেখো সেলস, ক্যাশ সেলস, ক্যাশ সেলস কিন্তু এই অঙ্কে 4 বার আছে। তুমি 1 তারিখ বলে 10 তারিখ, 20 তারিখ, 29 তারিখ 4টে এন্ট্রি হয়ে গেল। মজার বিষয় দেখো 5 তারিখের সাথে তুমি 12 তারিখ কম্পেয়ার করে দেখো যে 5 তারিখ এবং 12 তারিখের মধ্যে কি পার্থক্য? শুধু টাকার অ্যামাউন্ট পার্থক্য। 5 তারিখে ছিল তোমার 63,700 আর 12 তারিখ হলো 72,750, 72,750। হ্যাঁ, তুমি এখানে কি পার্থক্য পাইলে? পার্থক্য শুধু টাকার ফিগার। এখন তুমি 5 তারিখ পারলে অবশ্যই 12 তারিখ তুমি পারবা। 5 তারিখে যদি ট্রিটমেন্টটা পারো তাহলে 12 তারিখের ট্রিটমেন্টে তোমার কোনোই প্রবলেম হবে না। এখানে দেখো আমরা একজন দেনাদারের কাছ থেকে 72,750 টাকা পাইলাম, পাওনা ছিলাম 75,000। লক্ষ্য করো ভালোভাবে, খুব ভালোভাবে। জমা দেওয়া ক্লাসে আছে। আচ্ছা, তাহলে 5 তারিখ আর 12 তারিখ মধ্যে কি পার্থক্য? সেম, শুধু টাকার ফিগার পার্থক্য। টাকার ফিগার 72,750 ক্যাশের ঘরে লিখতে হবে আর অ্যাকাউন্ট রিসিভেবল করে লিখতে হবে। ক্যাশের ঘরে লিখবে তুমি 72,750 আর অ্যাকাউন্ট রিসিভেবল করে লিখবা 75,000। তাহলে পার্থক্যটা ডিসকাউন্ট করে বসে যাবে। পার্থক্যটা তোমার ডিসকাউন্ট, এই ডিসকাউন্টের ঘরে বসে যাবে। 75,000 থেকে 72,750 বাদ দাও, দেখো 2,250 টাকা ডিসকাউন্ট, এটা ডিসকাউন্ট করে বসে যাবে। আচ্ছা, আমি একটু দেখি, আমরা একটু দেখে নিই এটা 12 তারিখের সমাধানটা আমরা একটু দেখবো। এখন 12 তারিখ রহিম এন্ড কোম, দেখো 72,700 এটা ডেবিট করে আর ডিসকাউন্টে ডেবিট করে আর দুইটা মিলে এই যে 75,000 ক্রেডিট করে, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল। আচ্ছা, আমি যদি এটা নর্মাল জার্নাল করে দিতাম, কি হতো জানো? দুইটা ডেবিট হইতো। ধরো ক্লাস 9-এর এই জার্নালটা করলাম, প্রশ্নটা কি হবে? প্রশ্নটা হলো রহিম এন্ড কোম, এদের কাছে আমরা 75,000 টাকা পাওনা ছিলাম, পূর্ণ নিষ্পত্তিতে 72,750 টাকা পাওয়া গেল। এইটা হলো বাংলা প্রশ্ন। এখন আমি যেটা জাবেদা করি, নর্মাল জাবেদা, ক্যাশ ডেবিট ডিসকাউন্ট ডেবিট, রহিম এন্ড কোম্পানি ক্রেডিট। এখানে ঠিক সেই জার্নালটাই তুমি ওইভাবে না করে ডেবিট করে লিখবা, ডিসকাউন্ট ডেবিট এইটার করে লিখবা আর দুইটা মিলে ক্রেডিট করে লিখবা। আশা করি বুঝতে পারতেছ। খুবই সহজ একটা চ্যাপ্টার, শুধু একটু লক্ষণীয়। আমরা 15 নাম্বারটা দেখি। এই কাস্টমার অ্যাডভান্স দিছে ইন ফিউচার সেল, ভবিষ্যতে বিক্রি করবো, ভবিষ্যতে নিয়ে যাবে মাল, এই জন্য আগে কিছু টাকা অ্যাডভান্স দিচ্ছে। আচ্ছা, কিছু টাকা যদি অ্যাডভান্স দেয়, তোমরা দেখো তো 9 নাম্বার ইউনিট আমরা কি করেছিলাম? 9 নাম্বার মালিকের অতিরিক্ত মূলধন ক্যাশ এবং আদার্সের করে লিখছি, আর 15 তারিখ কিন্তু তোমরা ভুল করতে পারো। ভুল করবা কেন? এই যে সবার শেষের যে ওয়ার্ড আছে, দেখো তো কি লেখা আছে এখানে? সেলস। এটা থেকে তুমি সেলসের করে লিখে দিতে পারো। আসলে এটা কিন্তু সেলস না, বুঝতে পারতেছ? এটা কিন্তু সেলস না, এটা হলো অগ্রিম টাকা দিয়ে গেছে। এখন ভবিষ্যতে যদি সে মালামাল না নেয়, পণ্য না নেয়, তাহলে কিন্তু টাকা ফেরত চাই। এটা ঋণের মতো অনেকটা। তাহলে এটা আমরা ক্যাশ এবং এটা আমরা কোথায় লিখবো? ক্যাশ এবং আদার্সের করে, লিখবো। আমি একটু দেখি নেই কোথায় লিখলাম। এটা দুইটা ভাষা আছে, দেখো আমরা লিখতে পারি আনআন রেভিনিউ বা আনআন সেলস হইতো এখানে, আনআন সেলস অথবা ফিউচার সেলস। আচ্ছা, আনআন রেভিনিউ যেটাই লিখুক সবটা কারেক্ট আছে, একাধিক ভাষা আছে।
এই যে ক্যাশের ঘরে লিখছে, আর এটা কিন্তু দেখো সেলসের ঘরে লিখে নেই। এটা কোথায় লিখছে? এটা এই যে এখানে হবে, একটু উপরে উঠে গেছে। কম্পিউটার কম্পোজ করতে গেলে অনেক সময় একটু এলোমেলো হয়ে যায়, এটা উপরে উঠে গেছে, এটা একটু নিচে হবে, তাহলে আদার্সের ঘরে। এটা হবে তোমার আদার্সের ঘরে, এটা হলো তোমার আদার্সের ঘরে। আচ্ছা, এখন আমরা 20 নাম্বার প্রশ্নটা দেখব। 20 নাম্বার সম্ভবত 1 তারিখ এবং 10 তারিখ এই দুইটার সাথে মিল, সেম। 20 তারিখ, 1 তারিখ এবং 10 তারিখ দুইটার সাথে একেবারে মিল আছে। ক্যাশ সেলস টোটাল 1,54,720 টাকা, আর কস্ট ব্রেক এটা দেওয়া আছে। তাহলে আমরা কি করব? এটা নগদের ঘরে দিব, ক্যাশের ঘরে দিব, আর সেলসের ঘরে দিব, আর কস্ট সর্বডানে যে ঘরটা আছে সেটার মধ্যে দিব। আবার আমি বলছি শোনো, 1 তারিখ, 10 তারিখ, 20 তারিখ, 29 তারিখ, চারটা একেবারেই সেম। এই চারটার ডেটের ট্রিটমেন্ট একেবারেই সেম, শুধু টাকার ঘরগুলো পার্থক্য। এবার আমরা 22 তারিখ দেখব। A check for টাকা 58,500 is received from Milton Company in payment of টাকা 60,000 invoice dated। তাহলে এই ধরনের এন্ট্রি আমরা কয়টা পেলাম? 3টা পেলাম। এই ধরনের এন্ট্রি কত পেলাম? 5 তারিখে একটা পেলাম, 22 তারিখে একটা পেলাম। আচ্ছা, আরেকটা জানি কয় তারিখ আছে একটু দেখি। 5 তারিখে একটা, 12 তারিখে একটা, 5 তারিখ, 12 তারিখ, 22 তারিখ, 5 তারিখ, 12 তারিখ, 22 তারিখ, 5 তারিখ, 12 তারিখ, 22 তারিখ। এখন আমরা একটু 22 তারিখ দেখব। মিল্টন কোম্পানি দেখো 58,800 পাওনা ছিলাম, 60,000 আর 58,800 বিল করলে আমাদের ডিসকাউন্টটা বের হয়ে যাবে। তাহলে এটা ডেবিট, এটা ডেবিট, এর এই দুইটার সমষ্টি, এটা ক্রেডিট। তাহলে 5 তারিখ, 12 তারিখ, আর এটা হলো 22 তারিখ, 3টা এন্ট্রি সেম। আর 1 তারিখের সাথে 10 তারিখ, 20 তারিখ, 29 তারিখ, 4টা এন্ট্রি সেম। তাহলে 2টা এন্ট্রি মানে 7টা হয়ে গেছে। 9টা এন্ট্রি, 10টা এন্ট্রির অঙ্ক, এর মধ্যে একই রকমের 4টা, একই রকমের 3টা, একই রকমের 4টা, একই রকমের 3টা। দেখো তো কত মজা। একটা পারলে তুমি আরো 3টা পারবা, মোট 4টা হয়ে যাবে। আবার আমরা দেখব 29 তারিখ ক্যাশ সেলস। 1 তারিখ, 10 তারিখ, 20 তারিখ, 29 তারিখ সেম। এই দেখো 20 তারিখে যা আছে 29 তারিখে তাই আছে, 20 তারিখে যা আছে 29 তারিখে তাই আছে। এগুলি ইম্পর্টেন্ট অঙ্ক। এটা হলো ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে। কোনো ছাত্র যদি একবার করে, একবার একটু দেখে, পারবে না এরকম মনে হবে না, অবশ্যই সে পারবে। 30 তারিখ ক্যাশ অফ টাকা 2,000 is received in interest earned for July। এটা হলো সুদ, যদিও সুদ আর্ন করা হারাম, নিষেধ মুসলমানদের জন্য। তারপরে ব্যবসার খাতিরে, ব্যবসার প্রতিষ্ঠানের কারণে তোমাদের আমি বলে দিচ্ছি, যেহেতু ক্যাশ টাকা আসছে, আমাদের ক্যাশ বইতে রেকর্ড করতে হবে, লিপিবদ্ধ করতে হবে। তাহলে এটা যেহেতু সুদ হিসাবে আসছে, আমাদের আসার খাত কিন্তু 3টা। একটা হলো সেলস, একটা অ্যাকাউন্ট রিসিভেবল, একটা হলো আদার্স। তাহলে এটা যেহেতু সেলসের টাকা না, সেলসের করে বসানো যাবে না। এটা যেহেতু দেনাদার থেকে পাইনি, এটা অ্যাকাউন্ট রিসিভেবল করে বসানো যাবে না। তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো আদার্স। তাহলে এটা আমরা আদার্সের ঘরে বসিয়ে দিই। এটা কোথায় বসাবো শিক্ষার্থীরা? আদার্সের ঘরে বসিয়ে দিই। যেহেতু বুঝতে পারতেছি কিনা? ক্যাশে বসাবো আর আদার্সে বসাবো। এখন আমরা দেখি ইন্টারেস্ট রেভিনিউ, ক্যাশ আর ওই যে আদার্স। এই ঘরের টাকার ফিগারগুলি সব একটু উপরে দিকে উঠে গেছে, এটা নিচে চলে আসবে, এই নিচে চলে আসবে, এখানে আসবে, উপরে চলে গেছে, নিচে চলে আসবে এটা। বাস, এই আমাদের হয়ে গেল ক্যাশ রিসিভ জার্নাল। ক্যাশ রিসিভ জার্নাল তোমরা কতটুকু বুঝলে এটুকু আমাকে কমেন্টস করবে, কমেন্টস করে বুঝাবে, কমেন্টস করে বলবে যে স্যার আমরা বুঝলাম কি বুঝলাম না। এখন আমরা পরবর্তী অঙ্কে যেতে পারি। কি বলো তোমরা? পরবর্তী প্রবলেম 2 দেখি আমাদের কি আছে। প্রবলেম what the company's chart of accounts includes the following selected accounts। কি আছে এখানে দেখি আমাদের।
ক্যাশ অ্যাকাউন্টস পেবল, তারা যে হিসাবগুলি রাখে, হিসাবের যে শিরোনামগুলি এখানে দেওয়া আছে, একটা ক্যাশ একটা অ্যাকাউন্টস পেবল একটা, আরেকটা দুইটা একসাথে যদি এসে গেছে, ক্যাশ একটা অ্যাকাউন্টস পেবল একটা, মার্চেন্টাইজ ইনভেন্টরি একটা, ড্রয়িং একটা, প্রিপেইড ইন্স্যুরেন্স একটা, কস্ট অফ গুডস সোল্ড ইকুইপমেন্ট একটা। On October 1, the accounts payable ledger of the company showed the following balance. আচ্ছা, শুরুতে হিসাবে শুরুতে কিছু ঋণ আছে, ঋণ এটা আমরা দেখি কিভাবে বললাম ঋণ। On October 1, the accounts payable অর্থ কি বলতো? প্রদের হিসাব, মানে মানুষকে দিতে হবে, কিছু ঋণ আছে, সেই ঋণটা কি আছে দেখি। যেহেতু এই প্রতিষ্ঠান হলো পদ্মা কোম্পানি, আর ঋণ আছে কাদের কাছে? এসবি কোম্পানি, তারা পাবে 5,400 টাকা। নাইমান কোম্পানি পাবে 5,000, অয়ন কোম্পানি পাবে 3,600, এন্ড সীমা কোম্পানি পাবে তোমার 7,400। আচ্ছা, এই ঋণগুলি অক্টোবরে কি আছে? অক্টোবর আছে ইনভলভিং দ্য পেমেন্ট অফ ক্যাশ ওয়ার এস ফলোস। কারে কারে কত টাকা দিলাম না? পারচেজ মার্চেন্ডাইজ চেক নাম্বার, এখানে ক্যাশ টাকা চলে গেছে, তাহলে বোঝা গেল যে তথ্যগুলি যে পাইতেছি আমরা দেখতে পেতেছি এখানে আসলে নবদান বই ডান দিকের কাজ করব আমরা, ক্যাশ পেমেন্ট জার্নাল, ক্যাশ টাকা চলে যাওয়া, এখানে আমরা ডান দিকের কাজ করব, ক্যাশ পেমেন্ট চলে যাওয়া, ক্যাশ টাকা চলে যাওয়া, ক্যাশ রিসিভ জার্নালের অনেকটা বিপরীত। ক্যাশ টাকা চলে গেলে হিসাব বিজ্ঞানে ক্যাশ টাকা সবসময় চলে গেলে ক্যাশ ক্রেডিট হয়, আর এই ক্যাশ টাকা যেখানে যাবে ওই খাতটা ডেবিট হবে। যেমন ধরো বেতন প্রদান করলাম, বেতন যদি প্রদান করি আমরা, তাহলে বেতন হিসাব ডেবিট, নগদান ক্রেডিট, তাহলে আমরা দেখতেছি যেখানে যাবে সেটা ডেবিট আর নগদান ক্রেডিট হচ্ছে। আবার ধরো আমি পণ্য কিনবো, তাহলে ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। ক্যাশ টাকা চলে গেলে অলওয়েজ ক্রেডিট, ক্যাশ টাকা চলে গেলে অলওয়েজ ক্রেডিট, ক্যাশ টাকা চলে গেলে অলওয়েজ ক্রেডিট। তাহলে যেই খাতে যাবে সেই খাতগুলি আমরা একাধিক খাতে ভাগ করে দেখব। সেখানে আমরা একটু প্রশ্নটা আবার করি। প্রথমে কিন্তু ঋণের ব্যালেন্স দেওয়া আছে, ঋণের ক্যাশ, আমরা ক্যাশ পেমেন্ট জানালে কিন্তু এই ব্যালেন্সগুলি যাবে না। ক্যাশ পেমেন্ট হলো যখনই নগদ টাকা যাবে ওইগুলি রেকর্ড হলো, যখনই টাকাটা যাচ্ছে, যখন আমি নগদ টাকাটা চলে গেল, যখনই ক্যাশ টাকা গোজ আউট, ঠিক তখনই আমি রেকর্ড করব। এগুলি একটা ঋণের ব্যালেন্স। এসবি কোম্পানি তারা পাবে আমাদের কাছে, তারপরে নাইমান কোম্পানি তারা পাওনা আছে, আয়ন কোম্পানি তারা পাওনা আছে, এই টাকাটা আমাদের ঋণ। যখন আমি প্রদান করব তখন আমার ক্যাশ পেমেন্ট জানালে যাবে। তাহলে এখানে আমাদের কি কি আছে? পারচেস মার্চেন্ডাইজ, আরে আমার ক্লাস 10-15 পরে পারচেস মার্চেন্ডাইজ চেক নাম্বার দেওয়া আছে এখানে, 3,000 টাকার মার্চেন্ডাইজ পারচেস। পারচেস ইকুইপমেন্ট 1,600 টাকা। আবার পেড এসবি কোম্পানি ব্যালেন্স 5,400 টাকা, 2% ডিসকাউন্ট। এই যে এসবি কোম্পানি যে পাওনা ছিল তাদের টাকাটা আমরা কখন দিলাম? এসবি কোম্পানিকে দিলাম 5,400-র মধ্যে 2% বাট্টা পাইলাম আমরা, আর বাকি টাকাটা দিলাম 5,292 টাকা তাদেরকে দিলাম। পারচেস মার্চেন্ডাইজ চেক, তাহলে পারচেস মার্চেন্ডাইজ 1 তারিখ আর 8 তারিখ একই, পার্থক্য নাই। আচ্ছা, পেড আয়ন ব্যালেন্স 3,000 টাকা, চেক নাম্বার, তাহলে এটা ওই যে পাইব উপরে কত টাকা জানি 36 টাকাটা দিয়ে দিলাম। আচ্ছা, পেড, আচ্ছা পদ্মা দ্য উইনার পেইস আর পার্সোনাল ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এটা হলো মালিকের উত্তোলন, মালিক তার পার্সোনাল ইন্স্যুরেন্স টাকাগুলি দিয়ে দিল। আচ্ছা, পেড নাইন কোম্পানি ইন ফুল ফর 510 টাকা, ইনভয়েস আমার 510 টাকা হলো 32, ওই যে উপরে যে ছিল পাইব কত 3600, দিলাম কত 3200 না 3200 কোনটা? নাইমান কোম্পানি, নাইমান পাওনা কত 5,000, ও 5,000 পাওনা আছে, তাদেরকে এই মধ্যে দিলাম কত আমরা 3200, আবার ডিসকাউন্ট পাইলাম 1,36 টাকা দিলাম, বাকিটা ডিসকাউন্ট। আচ্ছা, আর সীমা কোম্পানিকে ফুল সম্পূর্ণটা দিলাম। এটা হলো দেখো একটার সাথে কিন্তু আরেকটা এন্ট্রি মিল আছে, একটা মিল, যেমন 12 তারিখের সাথে 27 তারিখ মিল আছে, 12 তারিখের সাথে 27 তারিখ মিল আছে। এবার আমরা দেখি সমাধানটা। কি করতে বলছে? Journalize the transaction above in a 4-column cash payment journal. 4-column cash payment journal.
তাহলে 4 কলাম ক্যাশ পেমেন্ট জার্নাল বললে, আর এখানে কি বলছে অ্যাকাউন্ট পেবল কন্ট্রোল অ্যান্ড সাবসিডি লেজার অ্যাকাউন্ট। সেখান থেকে আবার খতিয়ানগুলি চেয়েছে। আমরা এই নাম্বারটা শিখি, এই নাম্বারটা আমরা দেখি পেমেন্ট জার্নালটা করি। পদ্মা কোম্পানি ক্যাশ পেমেন্ট জার্নাল। এখানে দেখো আমাদের টাকা যেহেতু চলে যাবে, টাকা চলে গেলে কিন্তু ক্যাশ ক্রেডিট, এই যেখানে ক্যাশ ক্রেডিট, আর টাকাগুলি যাচ্ছে কোথায়? আর মার্চেন্ট ইনভেন্টরি, এটা হলো ডিসকাউন্টকে মার্চেন্ট ইনভেন্টরি লেখা হয় পারপেচুয়াল সিস্টেমে। তাহলে এটা হলো তোমার ডিসকাউন্টের গড়, এটা হলো ক্যাশ। আচ্ছা, আমরা যদি ক্যাশ রিসিভ সে 1 নম্বর সমাধানের দিকে দেখি, 1 নম্বর অঙ্কটা, সেখানে দেখো সেখানে কিন্তু ক্যাশ ডেবিট ছিল আর ডিসকাউন্ট ডেবিট ছিল, ক্যাশ ডেবিট ছিল আর ডিসকাউন্ট ডেবিট ছিল। এখানে কিন্তু তার উল্টা হয়েছে, ক্যাশ ক্রেডিট, এই যে ক্রেডিট একবারে লেখা আছে, দেখো এখানে ডিজাইন করে ঘরটা করা হয়েছে, ক্যাশ ক্রেডিট আর ডিসকাউন্ট ক্রেডিট। ডিসকাউন্টকে মার্জিন ইনভেন্টরি লিখবা পেমেন্টের সময়। তাহলে আমরা কি পাইলাম যে ক্যাশ রিসিভ জার্নালে এই দুইটা ডেবিট ছিল আর ক্যাশ পেমেন্টে কিন্তু এই দুইটা ক্রেডিট। ক্যাশ রিসিভ জার্নালে ছিল এই দুইটা ডেবিট আর এখন হইতেছে এই দুইটা ক্রেডিট। ক্যাশ টাকা যাচ্ছে কোথায়? যদি পাওনাদারকে দেই তাহলে অ্যাকাউন্টস পেবলে লিখবো আর বাকি সব আদার্সে লিখবো। এখানে পারচেসের গড় নাই কেন? সেলসের রিসিভে তো সেলসের গড় ছিল, রিসিভে সেলসের গড় ছিল, এখানে নাই কেন? এখানে এই কারণে নাই, কারণ ওরা বলে যে 4 কলাম, এই যে দেখো 4 কলাম, যদি 4 শব্দটা না থাকতো তাহলে এখানে আমরা একটা পারচেসের ঘর করে নিতাম, তখন সমস্ত পারচেসগুলি আমরা এখানে দিতাম, পারচেসগুলি সব এখানে আমরা দিতাম। হ্যাঁ, এখন আমরা 4টা ঘর করার কারণে সেটা দিতে পারতেছি না, 4টা ঘর কারণে সেটা আমরা দিতে পারতেছি না। তাহলে আমরা কি করলাম, যখন আমি পাওনাদারকে পরিশোধ করবো, ওই যে উপরে ছিল না এসবি কোম্পানি, নাইমান কোম্পানি, আইমান কোম্পানি, এদেরকে যখন দিব তখন আমি এটা এই ঘরে দিব, হ্যাঁ এই ঘরে দিব, আর অন্য যেখানে যাক সেটা আদার্সের ঘরে দিব। দেখো মার্চেন্ডাইজ কিনলাম 1 তারিখে, এই যে পারচেসের যেহেতু ঘর নাই, তাহলে আমি এটা পারচেসের ঘর না থাকার কারণে আদার্সে দিলাম আর ক্যাশে দিলাম। ক্যাশে তো দিতেই হবে একবার, যেহেতু ক্যাশ পেমেন্ট জার্নাল, ক্যাশে একবার দিতেই হবে। তাহলে এখানে আমি কই দিলাম আদার্সে, আর যদি পারচেসের ঘর থাকতো তাহলে এটা পারচেসে দিতাম। এটুকু শুধু পার্থক্য, যদি পারচেসের ঘর থাকতো, এখানে তারা 4 কলাম না বলতো, তাহলে একটা পারচেসের ঘর দিয়ে দিতাম, সেখানে এটা করে ফেলতাম, তাহলে আমাদের কলাম আরেকটা বাড়তো, কিন্তু আরো একটু সহজ হতো। এখনো সমস্যা নাই, এখন খুব সহজে পারবা। মার্চেন্ডাইজ ইনভেন্টরি লেখা আদার্সের ঘরে, এই যে দেখো ডেবিট লিখছি, যেহেতু ক্যাশ টাকা চলে যাচ্ছে এই জন্য এখানে ডেবিটের গড় হবে একাধিক। যেমন আমাদের যদি এখানে 4 কলাম না বলতো, আমরা লিখতাম পারচেজ ডেবিট, আদার অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্টস পেবল ডেবিট। ঠিক ক্যাশ রিসিভ জার্নালের বিপরীত বা উল্টা, ক্যাশ রিসিভ জার্নালের বিপরীত বা উল্টা হবে এখানে। দেখো ক্যাশ রিসিভ ছিল এই দুইটা ডেবিট, এখানে হয়েছে দুইটা ক্রেডিট, আর এইগুলি ছিল এখানে ক্যাশ রিসিভ ক্রেডিট, এখানে হয়েছে ডেবিট। তবে সেলস লেখা যাবে না, অ্যাকাউন্ট রিসিভেবল লেখা যাবে না, উল্টা লিখতে হবে। আমি তো ক্যাশ পেমেন্ট, আমি সবসময় টাকা দিব অ্যাকাউন্টস পেবল, যারা পদীয় হিসাব, যারা টাকা পাওনা আছে এদেরকে দিব। তাহলে দেখো ইকুইপমেন্ট আদার্সে হবে, ক্যাশে হবে, এসবি কোম্পানি ওদেরকে দিলাম, তাহলে এই যে অ্যাকাউন্টস পেবলের ঘরে হবে, আর এখানে এইটা বাট্টার ঘরে হবে, এটা ক্যাশের ঘরে হবে। মার্চেন্ডাইজ ইনভেন্টরি একেবারে 1 তারিখ আর 8 তারিখ একই রকম, 1 তারিখ 8 তারিখ সেম, 1 তারিখ 8 তারিখ সেম। আচ্ছা, তারপরে আমাদের পরেরটা ওই যে আয়ন কোম্পানিকে দিলাম, একেবারে সেম অবস্থা হবে। এটা হলো চেক নাম্বার, ওইখানে কোনো বার্তা পাওয়া যায় না, এই জন্য অ্যাকাউন্টস পেবল করে হবে আর ক্যাশের করে হবে। ইন্স্যুরেন্স দিলাম ওই যে মালিকের, এখানে ড্রয়িংও লেখা যাবে, এখানে আদার্সের করে হবে, ক্যাশের করে হবে, ক্যাশের করে একবার হবে। নাইমান কোম্পানি একেবারে সেম, তোমার 12 তারিখ 20 তারিখ, 12 তারিখ 20 তারিখ সেম, ওই যে বার্তা থাকার কারণে বার্তার করে লিখবে, দুটা মিলে এটার করে হবে। সীমা কোম্পানি একেবারে সেম। তারপরে কি হবে, এই দুইটার যোগফল যা, এই দুইটার যোগফল তা, দুইটা মিলে যাবে, ব্যাস দুইটা মিলে যাবে। এখন আমাদের লেজারগুলি এক পলট দেখে নিই। লেজারগুলি হলো তোমার অ্যাকাউন্টস পেবল, ওই যে যারা টাকা পাইতো এদের সমস্ত টাকাটা যোগ করে ব্যালেন্সগুলি লিখতে হয়, বুঝছো, অ্যাকাউন্টস পেবল। আচ্ছা, এখানে একটা লেজার তো হলো তোমার জার্নালের মাধ্যমে করতে হয়। জার্নালে যারা দক্ষ না তারা কিন্তু জার্নাল ছাড়া লেজার করতে পারবে না। জার্নালে যারা দক্ষ না তারা কিন্তু জার্নাল ছাড়া লেজার করতে পারবে না, বুঝতে পারছো। ব্যালেন্সগুলি নামে তোমার সমস্ত টাকাগুলি, ওই যে প্রথমে যে যোগফলগুলি ছিল না, 5400, 3600, এই যোগফলটা এখানে টোটাল এখানে লিখতে হয়। লেখার পরে কারে কবে টাকা দিলাম
এই যে ডেবিট করে হবে। আর আমার ঋণ দেখো, আমার টোটাল ঋণ ছিল 21,400, টোটাল ঋণ। এই 21,400 আমি কোথায় পাবো? 21,400 আমি কোথায় পাবো? 21,400 কিন্তু অঙ্কের মধ্যে নাই, তুমি কিন্তু না বুঝতে পারলে হোঁচট খেয়ে যাইবা। এই যে দেখো, এই যে 21,000, এই যে আমার মোট ঋণটা 5,400, 5,000, 3,600, 7,400, এগুলি যোগ করলেই ওই তোমার 21,000। এই যে 21,400 হইল ওই যোগফলটা। এখন কারে কবে দিলাম? যেমন 4 তারিখে আমি দিছি ক্যাশ এন্ড ডিসকাউন্ট, 4 তারিখে দিলে 5,400 টাকা দিয়েছি না, আমার 21,000 ঋণটা কমে গেছে, মাইনাস হয়ে বসবে। আবার 12 তারিখে দিলাম কত? 3,400, আমার ঋণটা আবার কমে গেল। আবার 20 তারিখে দিলাম, ঋণটা আবার কমে গেল। আবার 27 তারিখে দিলাম, ঋণটা আবার কমে গেল। এইটাই তোমার খতিয়ান। তারপরে সর্বশেষ এটা এসবি কোম্পানি আমার কাছে বানা ছিল কত? 5,400, এটা খতিয়ান, ব্যালেন্স করে লিখবে, ব্যালেন্স বিল নামে। এরপরে ক্যাশ এন্ড ডিসকাউন্ট, এটা নিচে চলে আসবে, ফিগারটা নিয়ে চলে আসবে, ভ্যানিশ হয়ে গেল, এই ফিগারটা নিচে চলে আসবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ, তোমরা ভালো থাকো, সেফে থাকো। দোয়া করি সবার একটু প্র্যাকটিস করো, যেটা দিলাম ক্যাশ রিসিভ জানার আরো কিছু যদি উদাহরণ থেকে দেখতে পারো, বইয়ের উদাহরণের মধ্যে দেখবা তুমি শিখে গেছো। এটা অবশ্যই কঠিন না, খুব সহজ একটা অঙ্ক, কিন্তু পরীক্ষায় আসবে। পরীক্ষায় অনেক সময় এ পার্টে একটা প্রশ্ন আসে, বি পার্টে আসে, সি পার্টে আসে। তোমাদের শুভকামনা রইল, একটু প্র্যাকটিস করো, ঘরে বসে বসে প্র্যাকটিস করো, মোবাইল থেকে এটা একটু প্র্যাকটিস করে নাও, উদাহরণ দিয়ে প্র্যাকটিস করে নাও। আল্লাহ হাফেজ।